স্টক মার্কেটে তো এসে গেলে, ডিমেট অ্যাকাউন্টও খুলে নিলে। আমি জানি তুমি এটা জানো যে স্টক মার্কেট কী, কেন, কীভাবে। তুমি আমার ফার্স্ট ভিডিওটা দেখেছো, আর এখন তুমি এটা জানতে চাও যে স্টক মার্কেটের ভেতর কী কী হয়। যেমন ইনভেস্ট হয়, ট্রেডিং হয়, কমিউনিটি আছে, কারেন্সি আছে, আর এমন একটা মেথড আছে যেখান থেকে ভাই তোমার একটা ফিক্সড ইনকাম হবেই, মানে হতে বাধ্য। বেশি হাইপ বানিয়ে লাভ নেই ভাই। বন্ডসের কথা বলছি। তো চলো প্রতিটা বিষয় সম্বন্ধে বিস্তারভাবে জানা যাক, আর প্রতিটা বিষয়ের খুঁটিনাটি তোমার সামনে তুলে ধরা যাক। প্রথমে আসো ভাই ইনভেস্টমেন্টের জন্যই ভাই আমরা সবাই স্টক মার্কেটে যাই। ইনভেস্টমেন্ট মানে যখন ভাই তুমি কোনো কোম্পানির স্টক বা শেয়ার ডেলিভারিতে নাও, অর্থাৎ এক কথায় ভাই বাই করো, তখন তোমার উপর নির্ভর করবে তুমি সেই কোম্পানির শেয়ার 1 বছর পর বিক্রি করো, 2 বছর, 5 বছর, 10 বছর। আর কেন বিক্রি করবে? যখন তুমি দেখবে তোমার ইনভেস্ট করা টাকাটা একটা ভালো পরিমাণ রিটার্ন জেনারেট করেছে, তখন ভাই তুমি সেটা বিক্রি করে দিলে, সেই অ্যামাউন্টটা তোমার ডিমেট অ্যাকাউন্টে স্টোর হয়ে গেল, আর সেই অ্যামাউন্টটা তুমি তোমার ব্যাংকে ট্রান্সফার করে নিয়ে তোমার প্রফিটটা বুক করে নিলে। একটা কথা বলছি, পকেটে না আসা অবধি টাকা সেটাকে প্রফিট মনে করবে না। ইনভেস্টমেন্ট করার সাথে সাথেই স্টক কখনো উপরে যাবে, প্রফিট বলে লাভ হবে না, আর লস নিচের দিকে গেলে ভাই অত প্যানিক হবে না। কারণ ভাই লস তখনই যখন তুমি লসে বিক্রি করবে, আর প্রফিট তখনই যখন তুমি প্রফিটে বিক্রি করবে। আর এখানে ভাই একটা কনসেপ্ট আছে স্টপ লসের, যে উপরে যতদূর পারলে স্টকটা যাক, কিন্তু ভাই হয়তো আমি 100-তে কিনেছি, 80-র নিচে ভাই গেলে আমি এটা বিক্রি করে দেবো। কারণ 80-র নিচে এর বেশি যদি ভাই এই স্টকটা ভেঙে পড়ে, অত লস খাওয়ার ভাই ক্যাপাসিটি আমার নেই। কতটা তুমি স্টপ লস রাখতে পারো, মানে কতটা বাড়লে তুমি উপরে যেতে পারো, আর কতটা নিচে পড়লে তুমি ঠেকাতে পারো। তাই স্টপ লসের কনসেপ্টটাও মাথায় রেখো। এবার দেখো, কোনো কোম্পানি ভাই শর্ট টার্মে সে যেমনই পারফর্ম করুক, তার স্টক উপরে যাক বা নিচে যাক, সে যে পণ্য, যে প্রোডাক্টটা সে বিক্রি করে বা যে সার্ভিসটা সে বিক্রি করে, সেটা যদি ভালো হয়, তো ভাই লং টার্মে সেই শেয়ারটা তোমায় প্রফিট এনে দেবে। তাই যারা ভাই ইনভেস্ট করে তাদের ভাই এখানে একটা আলাদাই মানসিক শান্তি বিরাজ করে। আসছি কখন ভাই মানসিক শান্তি উড়ে যায় সেটার সম্বন্ধেও আসছি, কিন্তু তার আগে এটা জানো যে ইনভেস্টমেন্টের আর একটা বিউটি হচ্ছে ডিভিডেন্ড। এখন ডিভিডেন্ড কি? ডিভিডেন্ড আর কিছু না, বড় বড় কোম্পানিরা তাদের শেয়ার হোল্ডারকে পার শেয়ারে ভাই 6 টাকা দেয়। পার শেয়ারে 6 টাকা শুনতে ভাই কেমন লাগলেও, হয়তো তোমার কাছে 100টা শেয়ার আছে বা 1টা 2টো বা 1000, তাই হয়তোটা কেমন লাগছে না। কিন্তু যাদের কাছে ভাবো, রিলায়েন্সের বড় কোম্পানির কথা বলছি, কারো কাছে 13 লাখ শেয়ার আছে, কারো কাছে 80,000 আছে, কারো কাছে 2 লাখ আছে। আমি ধরলাম যার কাছে 2 লাখ শেয়ার আছে, সে ভাই পার শেয়ারে পায় 6 টাকা। তো 2 লাখ ইন্টু 6, 12 লাখ টাকা। মানে বুঝতে পারলে, সে কিছু না করেই 12 লাখ টাকা পেয়ে গেল অ্যাজ আ ডিভিডেন্ড। এবার আসো ভাই ইনভেস্টমেন্টের পরের সেগমেন্টে, সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ড হলো, তুমি যেহেতু ভাই প্রথম স্টক যখন ইনভেস্ট করবে, নিজের রিসার্চ নিয়ে করবে, নিজের মাথা কাটাবে, নিজের অ্যানালিসিস করবে, সেখানে তুমি ইনভলভ আছো। আর মিউচুয়াল ফান্ডে কী হয়, তোমার পরিবর্তে সেখানে এমন একটা মানুষ আছে যে এটা নিয়েই পড়াশুনো করেছে, সে মার্কেট সম্বন্ধে জানে, সে একটা এক্সপার্ট মানুষ, সে তোমার টাকাটা নিয়ে ভালো ভালো স্টকে ইনভেস্ট করে। যেহেতু ভাই তার অভিজ্ঞতাকে সে কাজে লাগিয়ে তোমাদের মতন মানুষের টাকা লাগিয়ে সে স্টক মার্কেটে সেখান থেকে একটা ভালো রিটার্ন জেনারেট করে কিছু পরিমাণ টাকা তোমায় দেয়, আর সামান্য পরিমাণ সে একটা নিজের কমিশন চার্জ করে। এটাই হচ্ছে ভাই মিউচুয়াল ফান্ডের পুরো কনসেপ্টটা। এবার আসো ভাই 3 নম্বরে, অর্থাৎ ইটিএফে। ইটিএফ হলো এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। ইটিএফ ভাই বুঝতে গেলে তোমায় আগে এটা বুঝতে হবে, স্টক কিন্তু ভাই ডাইরেক্ট পাবলিক নিতে পারে না। স্টক কিন্তু ভাই লিস্ট করা থাকে এনএসসি আর বিএসসিতে, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ আর বম্বে স্টক এক্সচেঞ্জ। এবার এই দুটোকে ধরো ভাই তুমি দুটো বড় দোকান, আর এই দুটো দোকানে গিয়ে তুমি ডাইরেক্ট স্টক কিনতে পারো না, তোমাকে একজনের সাহায্য নিতে হয়, সে হচ্ছে তোমার ব্রোকার, যার থ্রু ভাই তোমার ডিমেট অ্যাকাউন্টটা খুলেছিলে। যে অ্যাপটা দিয়ে তুমি ওই স্টক কেনা বেচা করো, সেটা হয়ে গেল তোমার ব্রোকার। যেমন গ্রো আছে, এঞ্জেল ওয়ান আছে, জিরোদা আছে, মোবাইলে যে অ্যাপ্লিকেশনটা আছে। তো দোকানের কাজ হচ্ছে স্টকগুলোকে সংরক্ষণ রাখা, আর সেই দোকানে তোমাকে নিয়ে যায় তোমার ব্রোকার, সেখান দিয়ে ভাই স্টক আর পাবলিকের ভিতর লেনদেন হয়। তো এবার বোঝো ভাই, যে এনএসসি আছে, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, সে ভাই আলাদা করে তার দোকানে এত কোম্পানির লিস্ট আছে, সে নিজেই ওখান থেকে 1 থেকে 50-এর ভিতর দেশের সবথেকে বড় বড় কোম্পানিকে সে লিস্ট করে রেখেছে। সেটাকে বলা হয় ভাই নিফটি 50। মানে নিফটি 50-র ভিতর যে 50টা কোম্পানি আছে, সেটা দেশের বৃহত্তর সবথেকে বড় কোম্পানি। তো ভাই বিষয়টা কী হয়, সেই নিফটি 50-তে যে 50টা বড় বড় ব্যবসা আছে, তাদের অ্যানালাইজ করে এনএসসি। সেই অনুযায়ী বলা হয় যে মার্কেট আজকে উপরে গেল না নিচে গেল। সেই 50টা কোম্পানির অ্যাভারেজ বার করে তখনই বলা হয় যে আজকে শেয়ার বাজারে ধস নামলো বা শেয়ার মার্কেট উপরের দিকে গেল। এবার তুমি বলতে পারো, বেস্ট দোকানে যখন যাচ্ছি, সেই দোকানে তো নিজেই সবথেকে বেস্ট তার 50খানা প্রোডাক্ট মানে স্টক লিস্ট করে রেখেছে, আমি ডাইরেক্ট সেখান থেকেই চুজ করব। কেন আমি নিজের মাথা খাটাতে যাব, বা কেন আমি কোনো মিউচুয়াল ফান্ডে যাব? দেখো, নিফটি 50-তে 1 থেকে 50-এর ভিতর যে বড় বড় কোম্পানি স্টক রাখা আছে, সেটা যদি ভাই তুমি এক একটা করে ইনভেস্ট করতে যাও, এক একটা স্টক নিতে যাও, লাখ টাকারও উপরে চলে যাবে। কারণ দেশের বৃহত্তর সবথেকে বড় বড় কোম্পানির স্টক, এক একটা স্টকেরই দাম লাখ টাকা। তো এখানেই কনসেপ্ট আসে নিফটি বিপস ইটিএফ। সেখানে তুমি ভাই
আর লাখ টাকা না, 500 আর 1000 টাকা দিয়ে ইনভেস্ট শুরু করতে পারো। সেই 500 আর 1000 টাকাটা ছোটো ছোটো পার্টে ভাগ হয়ে 50খানা কোম্পানির ভেতর ইনভেস্ট হয়ে যায়। এখানে ভাই সবথেকে বেস্ট পার্ট হচ্ছে এখানে কোনো তোমার মিউচুয়াল ফান্ডের কোনো ম্যানেজার নেই যাকে তোমায় এক্সট্রা চার্জ দিতে হবে। আর দেশের বড় বড় কোম্পানি যদি নিচের দিকে যায়, অর্থাৎ নিফটি 50 যদি নিচের দিকে যায়, তাহলে তোমার ইনভেস্ট করা টাকাটাও নিচের দিকে যায়। আর দেশের বড় বড় বৃহত্তর কোম্পানি যদি ভাই উপরের দিকে যায়, তাহলে তোমার ইনভেস্ট করা টাকাটাও উপরের দিকে যায়। কনসেপ্ট একদম সোজা, একদম ক্লিয়ার। এবার আসো ভাই কখন মানসিক শান্তি উড়ে যায়, সেটা হচ্ছে ভাই ট্রেডিংয়ে। ট্রেডিং কি? ইনভেস্টমেন্টে ভাই আমাদের কাছে অত সময় নেই, 1 বছর 2 বছর 5 বছর 10 বছর। আমাদের তো ভাই টাকা ইমিডিয়েট লাগবে, 1 মাসের ভিতর লাগবে, 1 সপ্তাহের ভিতর লাগবে, 1 মিনিটের ভিতর লাগবে। এর জন্যই কনসেপ্ট আসে ট্রেডিংয়ের। তো প্রথমে আসো ইন্ট্রাডেতে। সেখানে কী হয়? সেখানে ভাই একদিনেই তোমায় স্টক কিনতে হবে, একদিনেই বিক্রি করতে হবে। মার্কেট খোলে ভাই স্টক মার্কেট 9টা 15-তে আর শেষ হয় 3টে 30-এ। এবার ধরো তুমি যে সময় স্টক কিনেছো তখন 100 টাকায় কিনলে, কেনার পর তারপর স্টক উপরে গেলই না, 80-তে চলে গেল, 70-এ চলে গেল, এখন 3টে 30 বেজে গেছে। এখন তুমি যদি বিক্রি না করো লসে, অটোমেটিক সেটা বিক্রি হয়ে যাবে, সেটাকে বলে মার্কেট স্কোয়ার অফ। আর যদি ভাই তোমার স্টক কেনার পরেই সে যদি ভাই উপরে উঠতে থাকে, তাহলে ভাই তুমি একটা ভালো প্রফিট বুক করে ঘরে বসে গেলে। এটা ভাই তোমার সাইকোলজিকে প্রচুর এফেক্ট করে। যেদিন ভাই এই ট্রেডিং করে ভাই তোমার প্রফিট হবে, সেদিন ভাই খুব খুশি। আর যেদিন ভাই লস হবে, সেদিন ভাই কেউ ভালো কথা বললেও তোমার উগ্র মেজাজ থাকবে। আর এখানে ভাই প্রফেশনাল লোক আর এক্সপার্ট লোকরাই ভাই এখানে বেশিরভাগ টাকা কামায়, আর বাকিরা সবাই ডোবায়। আর এটাকে ভাই অনেকে জুয়ার সাথেও তুলনা করে। কারণ আছে, কারণ তাদের আলাদাই তথ্য, আলাদাই যুক্তি। ধরো ক্রিকেট খেলা, কাল আমি দেখলাম খুব ভালো খেললো, জিতলো। আজকের খেলাও দেখলাম খুব ভালো খেললো, জিতলো। সেই বেসিসে ভাই আমি বলতে পারি কালকে খেলায় হার জিত থাকতেই পারে, তবুও আমি এটা অনুমান করতে পারি, ধারণা করতে পারি যে না, এরা ফর্মে আছে, কালকেও জিতলেও জিততে পারে। কিন্তু ভাই এক বলে কালকে কী হবে, উপরে যাবে, নিচে হবে, 6 হবে, 4 হবে, সেটা আমি কী করে বলবো? তেমনি একদিনে একটা কোম্পানির স্টক উপরে যাবে, নিচে হবে, কী হবে? তাই এই কনসেপ্টের জন্য এটাকে অনেকে জুয়ার সাথেও তুলনা করে। এবার আসো ভাই ট্রেডিংয়ের দ্বিতীয় ধাপে, সেটা হচ্ছে সুইং ট্রেডিং। সুইং ট্রেডিং ইন্ট্রাডেতে যেহেতু তোমার একদিনেই ভাই স্টক কিনতে হতো, বিক্রি করতে হতো বাধ্যতামূলক। সুইং ট্রেডিংয়ে ভাই এরকম কোনো ব্যাপার নেই, তুমি একদিনের বেশিও ভাই স্টকটা হোল্ড করতে পারো, 1 সপ্তাহ 1 মাস। যেহেতু একদিনেই ভাই অনেক স্ট্রেস আসতো, কোম্পানির স্টক উপরে গেলে নিচে গেলে একটা চার্ট প্যাটার্ন বানাতো, সেটা দেখতে হতো, তারপর তোমার সিদ্ধান্ত নিতে হতো। আর এখানে ভাই যেহেতু তুমি একটা সপ্তাহ পাচ্ছ, একটা মাস পাচ্ছ, তুমি যদি হোল্ড করে রাখতে পারো, তাহলে ভাই তোমার কাছে সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতিবারেরও একটা চার্ট প্যাটার্ন পেলে, তাহলে তুমি একটা বেটার ডিসিশন নিতে পারবে। আর এই সমস্ত ভাই ট্রেডিংয়ে ভাই ক্যাপিটাল অনেক বেশি লাগে, মিনিমাম ধরে রাখো 2 থেকে 5 লাখ টাকা। হ্যাঁ, ইন্ট্রাডেতে ভাই মানে 1000-এর নিচে শুরু করতে পারো, কিন্তু ভাই সুইং ট্রেডিংয়ে একটা মোটা অঙ্কের ক্যাপিটালই লাগে। এবার আসো ভাই 3 নম্বরে, ফিউচার অ্যান্ড অপশন। ফিউচার মানে ভবিষ্যৎ। তার আগে একটা ছোট্ট রিলেটেবল কথা বলছি, ভালো করে শোনো। ধরো তুমি 10,000 টাকায় আজকে একটা গোল্ড বা সোনা কিছু কিনলে। তুমি জানো, তোমার কাছে ইনফরমেশান আছে, তুমি নিজে রিসার্চ করে দেখেছো যে 2 মাস পর এটা 15,000 হতে পারে। কিন্তু তোমার কাছে এখন 10,000 টাকা নেই যে তুমি ইনভেস্ট করবে। এখন তুমি সেই সোনার লোকের কাছে গেলে, যে তোমাকে দিতে পারে সোনা, তাকে গিয়ে বললে ভাই 2 মাস পর আমি তোকে 12,000 টাকায় গোল্ড নেবো তোর কাছে, তুই কি দিবি? এবার সে ভাববে এখন চলছে 10,000 টাকা, এই মানুষটা ভাই আমার কাছে 2 মাস পরে সে 12,000 টাকা নেবে, তাহলে তো আমার 2,000 টাকা লাভ। সে হয়তো গোল্ডের কারবার করে, সে হয়তো অতটা খবর রাখে না যে খবরটা হয়তো তুমি রাখো। তাই সে 12,000 টাকাতেই তোমার সাথে ডিল করলো যে হ্যাঁ দেবে। এখন ভাই তোমার প্রেডিকশন ঠিক হয়েছে, 2 মাস পর 15,000 টাকায় সেই গোল্ড প্রাইস গেছে। এখন তুমি যেহেতু 12,000 টাকা নিয়ে গেলে যে এখন আমার গোল্ড দাও, সে আর দিতে চাইবে না, কারণ যেহেতু তো এখন 15,000 টাকা তার সোনার দাম হয়ে গেছে, সে 3,000 টাকা লস করে তোমায় কেন দেবে? আর যদি এর উল্টোটা হতো, যদি 10,000-ই থাকতো, তুমি বা তার কাছে গিয়ে 12,000 টাকায় কেন তার গোল্ডটা নিতে? তোমারও তো 2,000 টাকা লস। এখানে কি লাভ আর লসের ভিত্তিতে দুটো পার্টি মুখ ফিরিয়ে নেয়। এবার আসো এটা স্টক মার্কেটের কনসেপ্টের সাথে মিলিয়ে দিচ্ছি। ধরো কোনো স্টক তুমি নিতে চাও, কিন্তু টাকা নেই, কিন্তু তুমি জানো সেই স্টকটা ভবিষ্যতে গ্রো করতে পারে 1 মাস 2 মাস পর। সেখানে কি দোকান অর্থাৎ এনএসি দায়িত্ব নেয়, তোমার যদি স্টক লাগে সে দেবে, আর 2 মাস পর তোমার কাছে টাকাও আদায় করে নেবে, আর যার কাছে স্টক নিয়েছে তাকে তার পেমেন্টটাও দিয়ে দেবে। কিন্তু ভাই এটা মাথায় রাখবে, 2 মাস পর ভাই প্রাইস উপরে হলেও তোমায় নিতে হবে, আর নিচে গেলেও নিতে হবে, মানে বাধ্যতামূলক নিতে হবেই, সেখানে লাভ হোক আর লস হোক। আর ভাই এটাই সেই জায়গা যেখানে মানুষ ভাই প্রচুর টাকা বানায় আর প্রচুর টাকা এখান থেকেই লস করে। এটাই সেই জায়গা, মানে প্রচুর টাকা উপার্জন করে নাই বরবাদ করে। আর এখানে একটা কনসেপ্ট হচ্ছে, তুমি যদি ভাই 1 মাসেই, তোমার 2 মাস না, 1 মাসের ভিতরেই যদি তোমার স্টক প্রাইসটা বাড়তে শুরু করে, তুমি 1 মাসের ভিতরেই সেটা বিক্রি করে ফ্রির টাকা নিয়ে নিলে। ফ্রির টাকা কেন বললাম? কারণ তুমি টাকাটা দেবে 2 মাস পর। তুমি হয়তো সামান্য কিছু ফিজ নিয়ে ওই স্টকটা হয়তো নিয়েছিলে, পুরো টাকাটা দেওনি, সেটা কিন্তু দেবে 2 মাস পর। কিন্তু তার আগেই 1 মাসেই ভাই সেই প্রাইস বাড়তে শুরু করেছে সেই স্টকে, তখনই তুমি সেটা বিক্রি করে দিলে, তার মানে ফ্রির টাকা হয়ে গেল।
আর শুনে যতটা ভালো লাগলো যে ভাই ফ্রির টাকা, এর একটা রক্তাক্ত দিকও আছে, সেটা পরে আসছি। তার আগে আসো অপশানে। অপশানে কী হয়, সামান্য একটা উদাহরণ দিচ্ছি। ধরো আমাদের দেশের সবথেকে বড় কোম্পানি টাটার একটা কোম্পানির শেয়ার প্রাইসের দাম 3,000 টাকা। জাস্ট উদাহরণ দিচ্ছি, 3,000 না যদিও, জাস্ট কনসেপ্টটার জন্য উদাহরণ দিচ্ছি। তুমি জানো যে 2 মাস পর ভাই এই 3,000 টাকার স্টকটা 4,000 হতে পারে 2 মাস পর। তুমি নিজের রিসার্চ করে দেখেছো, তোমার কাছে ভেতরের খবর আছে, কিন্তু তোমার কাছে টাকা নেই। তো 3,000-এর 10% সামান্য টাকা, পুরো 3,000 টাকা না, 300 টাকা দিয়ে তুমি সেই অপশানটা বাই করলে। আর 2 মাস পর ভাই তোমার প্রেডিকশান ঠিক হলো, 3,000 থেকে 4,000 পর্যন্ত সেই স্টকটা এখন প্রাইস বেড়েছে। এখন তোমাকে দেওয়া হবে ভাই 3,000 টাকাতেই। কারণ ভাই এই কারণেই তুমি 2 মাস আগে 300 টাকা দিয়ে সেটা বাই করেছিলে। তো আগে দিয়েছিলে 300 টাকা, আর এবার তুমি নেবে সেটা 3,000-এ, মানে 3,300 টাকা দিয়ে তুমি 4,000-এর একটা শেয়ার নিলে। তার মানে তোমার 700 টাকা লাভ, প্রফিট। এবার ধরো উল্টোটা, তোমার স্টক প্রাইস নিচে চলে গেছে 2,500-তে, এখন এসে ঠেকে দাঁড়িয়েছে। আর আগে যেহেতু দিয়েছো তুমি 300 টাকা, আর এবারও তোমায় নিতে হবে 3,000 টাকা দিয়ে, মানে 3,300 টাকা দিয়ে তুমি 2,500-এর মানে 2,500 শেয়ার তোমায় নিতে হবে। এখন স্বাভাবিক ব্যাপার, কোনো মানুষই নিতে চাইবে না, এখানে তার লস। এখানেই ভাই অপশান ট্রেডিং আসে, যে আমার অপশান আমি নিলাম না, এই কারণেই আমি অপশান বাই করেছিলাম। এই কারণে একটা কথা আছে যে রিস্ক কম কিন্তু প্রফিট আনলিমিটেড। সরল সোজা ভাষায়, বাংলা ভাষায়, মানে ঝুঁকি কম আর প্রফিট একবারে আকাশ ছোঁয়া। আর এই সমস্ত ভাই কথাবার্তা শুনেই সাধারণ মানুষ এই সব প্রলোভনে পা দিয়ে ফেলে। আমি মনে করি ভাই সাধারণ মানুষ এই সব জায়গাতে অন্তত প্রফিট সে করতে পারবে না। কারণ ভাই 2 মাসে একটা স্টক উপরে যাবে না নিচে যাবে, সেটা ভাই সেই বলতে পারবে যে ওই কোম্পানিতে একটা বড় পদে আছে বা সেখানে কাজ করে। আরেকজন বলতে পারে যে বিশাল সেই কোম্পানিকে নিয়ে রিসার্চ করেছে, তার ফান্ডামেন্টাল, তার ভেতরের সমস্ত কিছু সে ভালোভাবে 2-3 মাস হয়তো খেটেছে বা রিসার্চ করেছে, সেই বলতে পারে। আর সেই ভাই এখান থেকে প্রফিট বার করতে পারবে। তেমনি অপশানও দুপ্রকার, কল আর পুট। কল দিয়ে অপশান বাই হয় আর পুট দিয়ে অপশান সেল করা হয়। এবার আসো ভাই যে রক্তাক্তর দিকটা বলেছিলাম, এবার আসো সেই কনসেপ্টে। এই ফিউচার অ্যান্ড অপশানই হচ্ছে ভাই সেই জায়গা যেখানে স্টক মার্কেট বলে না যে ঘর বাড়ি বিক্রি হয়ে গেল, রাস্তায় পথের ভিখিরি হয়ে গেল, এটাই ভাই সেই জায়গা। এখানে এবার একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিচ্ছি। একটা শেয়ার তুমি নিতে পারবে না এখানে ভাই, ট্রেড করতে গেলে একটা শেয়ার তুমি পাবে না। একটা বান্ডিল মানে একটা লট কিনতে হবে, যে বান্ডিলে ভাই 100টা শেয়ার থাকবে। আর একটা শেয়ারের দাম যদি হয় 2,200, আর একটা বান্ডিলে 100টা শেয়ার হয়, তাহলে 2,200 ইন্টু 100, 2,20,000 টাকা। এখন 2,20,000 টাকা তোমার নেই, তুমি জানো আজ এই শেয়ারের দাম 2,200 আছে, কাল বা 2 মাস পর 2,500 হতে পারে। তুমি 2,20,000 তোমার কাছে নেই, তুমি দিলেও না, তুমি জাস্ট 20,000 টাকা দিলে, পার শেয়ারে 200 টাকা। এবার তুমি 200 টাকা দিয়ে সেটা ট্রেড করলে। এবার 2 মাস পর ভাই 2,500 হলো না, 2,400 হলো। যেহেতু আগে ছিল 2,200 আর এখন হয়ে গেল 2,400, মানে পার শেয়ারের লাভ তোমার 200 টাকা। আর 200 টাকা লাভ মানে 200, আর একটা বান্ডিলে যেহেতু 100টা শেয়ার ছিল, 200 ইন্টু 100, 20,000 টাকা লাভ। মানে 20,000 টাকায় বিনিয়োগ করেছিলে, 20,000 টাকাই ভাই তোমার লাভ, মানে 100% রিটার্ন, মানে পয়সা ডাবল। এবার আসো ভাই এর উল্টো দিক, দিকটায়। ধরো 2,200 ছিল, বাড়ে তো নেই, উল্টে আরও নিচে চলে গেছে, 2,200 থেকে 2,000 টাকায় এসে দাঁড়িয়েছে। তার মানে পার শেয়ারে লস হচ্ছে 200 টাকা। আর 200 টাকা লস মানে একটা বান্ডিলেই 100টা শেয়ার আছে, তাহলে 100 ইন্টু 200, 20,000 টাকা। মানে 20,000 টাকা পুরো ক্যাপিটালই দিয়েছিলে, 20,000 টাকা চলে গেল। আর এর আরও উল্টোটা ধরো, যদি ভাই 2,200 থেকে 1,800 টাকা হয়ে যেত সে একটা স্টক প্রাইসের দাম, তাহলে পার শেয়ারে ভাই লস 400 টাকা। আর যেহেতু একটা বান্ডিলে ভাই 100টা শেয়ার আছে, তো 400 ইন্টু 100, 40,000 টাকা। ইনভেস্ট করেছিলে 20,000 টাকা, আর লস হয়ে গেছে 40,000 টাকা। বুঝতে পারছো? মানে ক্যাপিটালও গেল, আর উল্টে আরও দেনায় পড়ে গেলে। আর এখানে ভাই জানি না মানুষের কেমন মানসিকতা কাজ করে, সেভাবে এখান থেকে ডুবেছে, আমি এখান থেকে আরও প্রফিট করে এই টাকাটা আমি তুলে আনার চেষ্টা করবো। সেই মাইন্ডসেট নিয়ে আরও খেলা শুরু করে, আরও ভেতরে ঢুকতে শুরু করে, আরও খেলতে শুরু করে, আরও ভেতরে ঢুকতে শুরু করে, আরও এরকম নিচে পড়তে পড়তে একবারে সে নিঃস্ব হয়ে যায়। আর ভাই এরাই স্টক মার্কেট থেকে বেরিয়ে এটাকে জুয়া বলে বদনাম করে। কারণ ভাই এরা তো কখনো ইনভেস্ট করতে আসেইনি, এরা তো শুধু অনুমান করতে এসেছিলো, ট্রেড করতে এসেছিলো যে 2 মাস পরে ওই কোম্পানি উপরে যাবে, নিচে যাবে, এই রে সেই রে। এবার ভাই যত স্ক্যাম হয় ইনভেস্টমেন্টে খুব কম হয়, ইনভেস্টমেন্টে খুব কম হয়, এই ট্রেডিংয়ে প্রচুর স্ক্যাম হয়। তার একটা উদাহরণ দিচ্ছি। ধরো যারা স্টক মার্কেটে বিনিয়োগ করে তাদের 1000 জনের আমি একটা পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার আমার কাছে নিয়ে আসলাম। তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যেহেতু আমি পেয়ে গেছি, সেই 1000কে আমি 500 জনকে ভাগ করলাম, 500 জনকে বললাম আজকে এই শেয়ার
শেয়ারের প্রাইস উপরে যাবে, আর 500 জনকে বললাম আজকে এই শেয়ারের প্রাইস নিচে যাবে। এখন মার্কেটে কিছু না কিছু তো হবে, হয় স্টক উপরে যাবে নয় নিচে যাবে, কিছু না কিছু তো একটা হবে। শেয়ার বাজারে ধরো ওই স্টকটা উপরে গেল, আর যার সাথে আমার কথাটা মিললো সেই 500 জনের কন্ট্যাক্টটা আমি রাখলাম আর 500 জনকে ফেলে দিলাম। আবার ওই 500 জনকে দুভাগে ভাগ করলাম, 250 250 250 জনকে বললাম আজকে আবার এই শেয়ার প্রাইসের দাম উপরে যাবে, আর একজনকে বললাম এই শেয়ার প্রাইসের দাম নিচে যাবে। এবার মার্কেটে আবার সেম কিছু না কিছু তো হবে, যার সাথে আমার কথাটা আবার মিলবে তাদেরকে রাখলাম, বাকিদের ফেলে দিলাম। এবার এই 250 জনকে আবার দুভাগে ভাগ করলাম, 125 125 125 জনকে বললাম এই পার্টিকুলার এই শেয়ারটা উপরে যাবে, আরেকজনকে বললাম এই পার্টিকুলার এই শেয়ারটা নিচে যাবে, কিছু না কিছু তো একটা হবে। আবার যার সাথে আমার কথাটা মিললো এবার তাকে বললাম যে 4 নম্বর টিপটা যদি তুমি চাও তুমি আমার প্রিমিয়াম চার্জ করো। এখন সে ভাই খুশি হয়ে দেবে, কারণ ভাই যেখানে স্টক মার্কেটে কারো কথা মেলে না সেখানে 3 থেকে একবার না দুবার না 3বার আমার কথাটা মিলেছে। সে তো ভাববে আমি ভাই হয়তো ভগবান, আমি হয়তো স্টক মার্কেটেরই ভেতরের একটা মানুষ, তো দেবতার হাতে পড়ে গেছে, এ যা বলছে সব মিলে যাচ্ছে। এ যদি সব বলে আর সব যদি মিলে যায় আমি তো এর কথা শুনে ভাই বেশ ভালো প্রফিট বুক করতে পারবো। তো ঠিক আছে, 4 নম্বর টিপসের জন্য বা 4 নম্বর যে আমি তাকে খবরটা দেবো তার জন্য 5,000 প্রিমিয়াম আমি তাকে অনায়াসে দিয়ে দেবো। আর যেই তুমি ভাই আমায় 5,000 টাকা ফিস দিলে, মানে 125 ইন্টু 5,000 6,25,000, ব্যাস 6,25,000 আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসলো। তারপর ভাই আমি তোমার সাথে আর কন্ট্যাক্টই রাখলাম না। এটা ভাই একটা সিম্পল, মানে এর জন্যই বলে টিপস কারো কাছ দিয়ে নেবে না, স্বাভাবিক ব্যাপার। ভগবান নিজেদের বুদ্ধি দিয়েছে, ছোটো মস্তিষ্কে যতটা পারবো নিজেরা রিসার্চ করব, নিজেদের ব্রেন নিজেরা খাটাবো। টিপস ভাই কারো কাছ দিয়ে নিতে যাবে না, এটা হচ্ছে প্রথম। তো ভাই আরও কিছু বলার বাকি আছে, প্লিজ ভাই ধৈর্য সহকারে শোনো। আমি চাই ভাই তোমায় হয়তো ইনভেস্ট সম্বন্ধেই বলতে 1-2 ঘন্টা এ নিয়েই বলি, কিন্তু ভাই ট্রেডিংটাও না চেয়েও বলতে হচ্ছে, কারণ প্রতিটা শব্দের সাথে তোমায় আমার পরিচয় করাতে হবে। এবার আসো ভাই কমিউনিটিতে হয় যেখানে এমনি নর্মাল ট্রেড করো স্টক শেয়ার নিয়ে, এখানে হয় ভাই গোল্ড, সিলভার, ন্যাচারাল গ্যাস, এগুলো নিয়ে ট্রেড হয়। আর এরপর আসে ভাই কারেন্সি মার্কেটে কী হয়, ওই ডলার উপরে যাবে না নিচে যাবে, মানে ডলার, জাপানিজ, ইউরোপিয়ান এইসব নিয়ে ভাই ট্রেড করা হয়। এবার হয়ে গেল ভাই ইনভেস্ট, হয়ে গেল ভাই ট্রেডিং। এবার আসো ভাই বন্ডস দু প্রকার, একটা গভর্নমেন্ট বন্ড আর একটা কর্পোরেট বন্ড। এক কথায় হলো ভাই বন্ডস মানে তুমি সরকারকে লোন দিচ্ছ। শুনেই কেমন লাগলো না, সরকার আমাদের লোন দেয়, আমরা সরকারকে লোন দিচ্ছি। হ্যাঁ ভাই, সরকারও যখন টাকা প্রয়োজন হয় তখন এরকম বন্ড জারি করে, তারাও আমাদের থেকে লোন নেয়। আর লোনে ভাই ইনভেস্ট তারাই করে যারা ভাই তাদের একটা বড় ক্যাপিটাল আছে, তারা বেশি রিস্ক নিতে চায় না, সেই বড় ক্যাপিটাল দিয়ে তারা একটা ফিক্সড ইনকাম জেনারেট করতে চায়, তারাই ভাই বন্ডসে ইনভেস্ট করে। এবার ধরো একটা এক্সাম্পল দিচ্ছি, গভর্নমেন্ট একটা বন্ড ইস্যু করলো, একটা বন্ডের দামই হচ্ছে 2 লাখ টাকা, তার ইন্টারেস্ট রেট হচ্ছে 10%। হ্যাঁ 10%ই থাকবে, না উপরে যাবে না নিচে যাবে, কিন্তু 3 বছর ম্যাচুরিটি তোমায় হোল্ড করতে হবে। তুমি বলছো ঠিক আছে, এবার 6 লাখ টাকা যেহেতু আমার ক্যাপিটাল ছিল আমি ইনভেস্ট করলাম, তো 2 লাখে যদি ভাই 10% হয় 20,000 টাকা, আর আমি নিয়োগ করেছি 6 লাখ টাকা, তাহলে আমার 10% হচ্ছে ভাই 60,000 টাকা। এবার 60,000 টাকাটাকে তুমি 12টা মাস অর্থাৎ 12 দিয়ে ভাগ দাও, তাহলে হচ্ছে 5,000 টাকা। এবার 5,000 টাকা করে প্রতি মাসে ভাই তুমি পাবে, আর 3 বছর পর্যন্ত, আর 3 বছর পর গিয়ে তোমার বড় ক্যাপিটাল অর্থাৎ 6 লাখ টাকাটাও পেয়ে যাবে। এবার একটা কথা হচ্ছে, এখানে কর্পোরেট বন্ড, গভর্নমেন্ট বন্ড, আমি সব থেকে নেগেটিভটা ধরলাম, ভাবো এরা যে কাজটা করছিলো সে কাজটা হলো না, এটা ডুবে গেল, বা আমি মানলাম সব থেকে নেগেটিভটাই ধরলাম। তাহলে ভাই এদের যখন তুমি বন্ডসটা নেবে ওখানেই ভাই সমস্ত কিছু ডিটেলস লেখা থাকে, সিকিউরিটিটাও লেখা থাকে, সেখানে দেখে নেবে, চেক করে নেবে যে ওখানে একটা অ্যাসিড অর্থাৎ সম্পত্তি রাখা থাকে, এরা যদি কোনো কাজভাবে ডুবেও যায় বা নাও হয়, সেই সম্পত্তিটা বিক্রি করে যারা লোন প্রোভাইড করেছিল অর্থাৎ বন্ডে ইনভেস্ট করেছিল তোমাদের টাকা আগে সে ফিরিয়ে দেয় সেই সম্পত্তিটা বিক্রি করে, এই সিকিউরিটিও থাকে। এবার সিকিউরিটির কথা যখন উঠলো ভাই, তাহলে এটা বোঝো, আজ তোমার ভাবো যে দোকান থেকে তুমি স্টক নাও NSE BSE, সেই দোকান ভাবো বন্ধ হয়ে গেল, যার থ্রু যাও ব্রোকার সে ভাবো হয়তো পালিয়ে গেল, তাহলে তোমার বিনিয়োগ করা টাকা সেটা কোথায়? সেটা তো ভাই ডিমেট অ্যাকাউন্টেও স্টোর করে, ওই ডিমেট অ্যাকাউন্টের সাথে ভাই কারোর লেনদেন নেই। এখানে ডিমেট অ্যাকাউন্ট ভাই দুখানা কোম্পানি প্রোভাইড করে, এক CDSL সেন্ট্রাল ডিপোজিট সার্ভিস লিমিটেড, আর NDSL ন্যাশনাল ডিপোজিট সার্ভিস লিমিটেড। আর এগুলো ভাই নজরদারি করে গভর্নমেন্ট নিজে অর্থাৎ সেবি। এবার ভাই ট্যাক্সের কথাটাও বোঝো, 1 বছরের নিচে যদি কোনো স্টক বিক্রি করো সেটা হয় শর্ট টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স লাগে, আর যদি 1 বছরের ঊর্ধ্বে বিক্রি করো পরে, তাহলে ভাই তার উপর লং টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স লাগে। আর লং টার্ম ক্যাপিটাল গেন ভাই একটু কম, আর শর্ট টার্ম ক্যাপিটাল গেন ভাই একটু বেশি। এবার যদি ইনভেস্ট করো ভাই তাহলে ভাই ট্যাক্সও কম দেবে, এখানে ভাই একটা পিস অফ মাইন্ড থাকবে, সারাদিন চার্ট খোলার কোনো দরকার নেই, যত হ্যাঁ বা প্রথমবারে একটা ভালো স্টক বাছা। আর যদি ভাই ট্রেডিং করো, অবশ্যই মানছি ভাই প্রতিটা জিনিসের ভালো খারাপ আছে, এর জন্যই এখানে বানানো হয়েছে, আমি খারাপটাই বেশি দেখি,
তাই সতর্ক করি, এখানে এক্সপার্ট হও, তারপর এখানে ভাই ট্রেড করো, না ট্যাক্সও বেশি দেবে আর সারাদিন চার্ট খুলে বসে থাকবে, কোন কোম্পানি উপরে গেল নিচে গেল, এখানে কি হচ্ছে ওখানে কি হচ্ছে। এবার ভাই তুমি প্রথম ভিডিওতে জানলে যে স্টক মার্কেট কী কেন কীভাবে, আর এটাতে জানলে ভাই স্টক মার্কেটে কী কী হয়। আর নেক্সট আর লাস্ট আরেকটাই বানাবো, সেখানে তুমি শিখবে যে কীভাবে একটা কোম্পানি, ভালো কোম্পানি কীভাবে বাঁচতে হয়, মানে ফান্ডামেন্টাল আর টেকনিক্যাল অ্যানালাইসিস করতে হয়, সেটা ভাই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। আসবে, চিন্তার কোনো কারণেই আসবে। বাড়িয়ে দাও তোমার হাত, তোমার হাত।